শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ইংলিশ পেডাগগির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন চ্যাপ্টারের ওপর থেকে? অ্যাপ্রোচেস, মেথডস অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ। এই চ্যাপ্টারের ওপর থেকে সিটেটে পড়া বিগত কয়েক বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে, এ টিচার অফ ক্লাস 8 প্রেজেন্টস টু লার্নার্স language chunks like I am okay, according to me, what is the matter, and so on. What approach would you believe she adopts in her classroom? অর্থাৎ এই যে চাংসগুলো তিনি ইউজ করছেন, কি I am okay, according to me, হোয়াট ইজ দ্য ম্যাটার, এই চান্সগুলো ইউজ করে তিনি কোন অ্যাপ্রোচটা এখানে অ্যাডপ্ট করেছেন সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে দেখো অপশান কি আছে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, গ্রামার ইন কনটেক্সট, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, নাকি লেক্সিক্যাল অ্যাপ্রোচ। এখানে লেক্সিক্যাল অ্যাপ্রোচ। কেন লেক্সিক্যাল অ্যাপ্রোচ উত্তর একটু দেখে নিই। লেক্সিক্যাল অ্যাপ্রোচটা কী জিনিস? লেক্সিক্যাল অ্যাপ্রোচ কি দেখো, দিস অ্যাপ্রোচ বিলিভস that language consists not of traditional grammar and vocabulary but of a multi-word prefabricated chunks. অর্থাৎ দেখো এই চাংস কথাটা আমরা কিসে পাচ্ছি? লেক্সিক্যাল অ্যাপ্রোচের মধ্যে। লেক্সিস কথাটার অর্থ হচ্ছে শব্দকোষ বা শব্দ, কোন একটা ল্যাঙ্গুয়েজের শব্দ ভাণ্ডার। দেখো এখানে বলা আছে লেক্সিস ইনক্লুডস not only single words but also word combinations that people store in their mental lexicons. অর্থাৎ চাংস কথাটা আমরা কোন অ্যাপ্রোচে বা মেথডে পেয়ে থাকি? কোন অ্যাপ্রোচে পেয়ে থাকি? লেক্সিক্যাল অ্যাপ্রোচ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে লেক্সিক্যাল অ্যাপ্রোচ। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস ইন লার্নিং দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং প্রিন্টেড টেক্সট। প্রিন্টেড টেক্সট ইউজ না করে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে সাহায্য করে নিম্নবর্তী কোন অ্যাপ্রোচটা? দেখি কি অপশান, ন্যাচারাল অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজ ইমার্শন, গ্রামার ট্রান্সলেশন মেথড, নাকি সিচুয়েশনাল মেথড। দেখো এখানে আমাদের উত্তর হবে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইমার্শন, অপশান নাম্বার বি। কেন ল্যাঙ্গুয়েজ ইমার্শন উত্তর? দেখো ল্যাঙ্গুয়েজ ইমার্শনটা কী জিনিস? ল্যাঙ্গুয়েজ ইমার্শন হলো এমন একটা পদ্ধতি যেখানে তুমি বাইলিঙ্গুয়ালের মতো মাদার টাং ইউজ করছো, আবার যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছ সেটাও ইউজ করছো। দেখো কি বলছে, ল্যাঙ্গুয়েজ ইমার্শন অর সিম্পলি ইমার্শন ইজ এ টেকনিক used in bilingual language education in which two languages are used for instruction in variety of topics including math, science or social studies. অর্থাৎ এই বিষয়গুলি পড়াতে গেলে ল্যাঙ্গুয়েজ ইমার্শন বেসিক্যালি ইউজ করা হয়, যেটা একটা বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচের মতো। তাহলে দেখো এখানে পরিষ্কার বলা আছে যে ইন দিস কেস দ্য ল্যাঙ্গুয়েজ বিইং লার্নড is consistently used every day alongside the first language without using printed text. অর্থাৎ প্রাত্যহিক জীবনে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইছি সেই ল্যাঙ্গুয়েজটা ইউজের মাধ্যমে এখানে শেখা হয়, কোনো প্রিন্টেড টেক্সটের সাহায্য ছাড়া। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের ল্যাঙ্গুয়েজ ইমার্শন। পরের প্রশ্ন দেখি কি বলছে। পরের প্রশ্ন বলছে, আন্ডার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং লার্নার্স আর এনকারেজড টু। অর্থাৎ এই যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, এইখানে লার্নারদের কি করতে এনকারেজ করা হয়? অপশান দেখি, ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম দ্য এক্সাম্পলস, এক্সাম্পল থেকে গ্রামারের রুল ডিসকভার করতে, অ্যাভয়েড এরর্স কমপ্লিটলি, সম্পূর্ণভাবে ভুল এড়িয়ে যেতে, লার্ন দ্য গ্রামার রুলস বাই রোট, মুখস্থ করার মাধ্যমে মেমোরাইজেশনের মাধ্যমে গ্রামারের রুলস শিখতে, নাকি রাইট ক্রিয়েটিভলি, খুব সুন্দরভাবে ক্রিয়েটিভলি লিখতে। তাহলে দেখো এখানে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে কি? এটা এমন একটা অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচে লার্নার কিন্তু নিজে অ্যাক্টিভ থাকে, নিজে অ্যাক্টিভ থাকার মাধ্যমে সে কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করে, যার ওপর নির্ভর করে তার জ্ঞান বাড়ে। দেখো এখানে এটাই বলা আছে, দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ইজ অ্যান এডুকেশনাল ফিলোসফি দ্যাট ভিউজ লার্নিং অ্যাজ অ্যান অ্যাক্টিভ process where learners construct their understanding and knowledge based on their experiences, interactions and reflections. অর্থাৎ লার্নাররা কিন্তু এখানে নিজেই নিজেদের জ্ঞানকে তৈরি করে। আর কি বলছে দেখো, ইনস্টেড অফ মেমোরাইজিং রুলস অর ফোকাসিং সোললি অন অ্যাভয়েডিং এরর্স লার্নার্স এক্সপ্লোর অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ টু ডিডিউস গ্রামার রুলস অ্যান্ড প্যাটার্নস। তাহলে এখানে কি বলা আছে, মেমোরাইজিং রুলস এটা এড়িয়ে যাওয়া হয়, আর
অ্যাভয়েড করা, এরর অ্যাভয়েড করা, এইটাকেও এখানে এড়িয়ে যাওয়া হয়, অর্থাৎ স্টুডেন্টরা এরর করেই শিখবে এই ধারণা এখানে দেওয়া হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম দ্য এক্সাম্পলস। তাই তো, ডিডাকটিভ মেথড মানে কি? ডিডাকটিভ মেথড মানেই হচ্ছে এক্সাম্পল থেকে রুলসে আসা। এখানে কিন্তু সেটাই বলা ছিল যে তারা ডিডিউস করে, গ্রামার রুলস তারা ডিডিউস করে, মুখস্থ করে না। তাহলে উত্তর হলো অপশান নাম্বার এ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড এই চারটের মধ্যে কোনটার কথা বলে? এমফাসাইজেস লিসেনিং অ্যান্ড স্পিকিং, লিসেনিং এবং স্পিকিংয়ের ওপর জোর দেয়। পেজ নো অ্যাটেনশন টু রিডিং অ্যান্ড রাইটিং, লেখা এবং পড়ার মধ্যে ওপর কোনো মনোযোগ দেয় না। হ্যাজ ইটস মেজর ফোকাস অন রিডিং অ্যান্ড রাইটিং, রিডিং আর রাইটিংয়েই এর প্রকৃত ফোকাস, প্রকৃত ধ্যান। নাকি এমফাসাইজেস রিডিং অ্যান্ড লিসেনিং, রিডিং আর লিসেনিং এই দুটোর ওপর জোর দেয়। দেখো, গ্রামার ট্রান্সলেশন মেথডটা কী জিনিস? গ্রামার ট্রান্সলেশন মেথড মানে হচ্ছে তুমি যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজের সমস্ত কিছুকে মাতৃভাষায় ট্রান্সলেট করে পড়া। দেখো একটু দেখি কি বলেছে। গ্রামার ট্রান্সলেশন মেথড অলসো নোন অ্যাজ ক্লাসিক্যাল অর ট্র্যাডিশনাল মেথড, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের আরও দুটো নাম হলো ক্লাসিক্যাল এবং ট্র্যাডিশনাল মেথড। যেখানে কি করা হয়, ইন দিস মেথড দ্য লার্নার্স ফার্স্ট লার্নস গ্রামাটিক্যাল রুলস, প্রথমে গ্রামাটিক্যাল রুলস শেখে, দেন অ্যাপ্লাই দোজ রুলস, তারপর সেই রুলগুলোকে অ্যাপ্লাই করে ইন ট্রান্সলেটিং সেন্টেন্সেস ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইনটু মাদার টাং, অর্থাৎ গ্রামারের রুল শিখে তারপর টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে মাদার টাঙে সেগুলোকে ট্রান্সলেট করতে রুলসগুলোকে ইউজ করে। এমফ্যাসিস কিসের ওপর? রিডিং এবং রাইটিংয়ের ওপর। স্পিকিংকে কি করা হয়? মুখে কথা বলাকে একেবারে ইগনোর করা হয়। লিটিল অর নো ইম্পর্টেন্স ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের ওপর কিন্তু মোটেই কোনো গুরুত্ব দেওয়া এখানে হয় না। আর কি বলছে, ইন দিস মেথড ইউনিট অফ টিচিং হচ্ছে ওয়ার্ড। কেন? টিচার কি করেন? প্রতিটি ওয়ার্ড, প্রতিটা ফ্রেজ ধরে ধরে ট্রান্সলেশন করা করান, সেই জন্য এখানে ইউনিট কিন্তু এর ক্ষেত্রে হবে ওয়ার্ড। আর কি, ইট লেজ মোর স্ট্রেস অন গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি, অর্থাৎ অ্যাকিউরেসির ওপর কিন্তু এখানে জোর দেওয়া হয়। এই গেল গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে এখানে আমাদের উত্তর হবে কোনটা? অপশান নাম্বার সি, হ্যাজ ইটস মেজর ফোকাস অন রিডিং অ্যান্ড রাইটিং। চারের উত্তর অপশান নাম্বার সি। দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলছে দ্য এমফ্যাসিস ইন গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ মেনলি অন, গ্রামার ট্রান্সলেশন মেথডের মেনলি প্রধান জোর কিসের ওপর থাকে? লিসেনিং অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, ইউজ অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন ডে টু ডে কমিউনিকেশন, ট্রান্সলেশন অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন্টু মাদার টাং, নাকি অ্যাকিউরেসি ইন ওরাল টার্গেট ল্যাঙ্গুয়েজ র্যাদার দ্যান রিটেন। দেখো, প্রথম কথা বলা তো এখানে হয়ই না, স্পিকিং স্কিলের ওপর কোনো গুরুত্ব এখানে দেওয়া হয়ই না, তাহলে স্পিকিংটা তো একেবারেই বাদ গেল। এরপর কি বলছে? টার্গেট ল্যাঙ্গুয়েজকে ডে টু ডে কমিউনিকেশানে অর্থাৎ প্রাত্যহিক জীবনে ব্যবহার করা, মোটেই নয়। টার্গেট ল্যাঙ্গুয়েজকে তো আমরা ট্রান্সলেট করে ফেলছি মাদার টাঙে, এটাও হচ্ছে না। 3 নম্বর অপশানে পাচ্ছি ট্রান্সলেশন অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন্টু মাদার টাং। তাহলে আমাদের উত্তর কি হবে? অপশান নাম্বার সি, টার্গেট ল্যাঙ্গুয়েজকে মাদার টাঙে ট্রান্সলেট করাই হলো গ্রামার ট্রান্সলেশন মেথডের মেন উদ্দেশ্য। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান নাম্বার সি। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলছে গ্রামার ট্রান্সলেশন মেথড লেজ মোর স্ট্রেস অন, গ্রামার ট্রান্সলেশন মেথড বেশি জোর দেয় কিসের ওপর? অ্যাকিউরেসির ওপর, ফ্লুয়েন্সির ওপর, অ্যাপ্রোপ্রিয়েটনেসের ওপর, নাকি প্রোনাউন্সিয়েশন। দেখো আগেই পড়েছি প্রোনাউন্সিয়েশনে কোনো গুরুত্ব দেয় না, তার মানে ফ্লুয়েন্সিতেও দেয় না, স্পিকিংয়ের ওপর গুরুত্ব দেওয়াই হয় না। আমরা অলরেডি পড়ে ফেলেছি অ্যাকিউরেসির ওপর জোর দেয়। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? অপশন নাম্বার এ। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে which method was developed as a reaction to the grammar translation method, অর্থাৎ যখন এটা মনে করা হলো যে না গ্রামার ট্রান্সলেশন মেথড প্রকৃত পন্থা নয় কি শেখার জন্য, টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, তখন কি করা হলো? অপর একটি মেথড আনা হলো যে মেথডটা এই গ্রামার ট্রান্সলেশন মেথডকে সাবস্টিটিউট, মানে গ্রামার ট্রান্সলেশন মেথডের পরিবর্তে যেটাকে ইউজ করা যেতে পারে। তাহলে সেটা কোন মেথড? সেটা কি স্ট্রাকচারাল সিচুয়েশনাল মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, ডাইরেক্ট মেথড, নাকি কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং? এগুলো সবগুলোই এক একটা গুরুত্বপূর্ণ মেথড। তো গ্রামার ট্রান্সলেশন মেথডের পরিবর্তে এটা ডেভেলপ করতে যেটা নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডটা কি দেখো একটুখানি দেখে নেওয়া যাক।
This method was developed at the end of 19th century in France. কোথায় ডেভেলপড হয়েছিল? ফ্রান্সে। কি জন্য? অ্যান্ড ইট চ্যালেঞ্জ দ্য ভিউ অন গ্রামার ট্রান্সলেশন মেথড, এবং গ্রামার ট্রান্সলেশন মেথডের যে ভিউ পয়েন্ট ছিল সেটাকে কিন্তু এটা চ্যালেঞ্জ করেছিল। ডাইরেক্ট মেথড ইজ নোন অ্যাজ ন্যাচারাল অ্যান্ড অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড। তাহলে দেখো, ন্যাচারাল মেথড মানেও কিন্তু ডাইরেক্ট মেথড, অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড মানেও কিন্তু ডাইরেক্ট মেথড, এই দুটোর অপর দুটো নাম। ইট ফেসিলিটেটস দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্টসের অ্যাক্টিভ পার্টিসিপেশনে কিন্তু এটা খুবই গুরুত্ব দেয়। আর কি করে? ইট ফোকাসেস অন স্পিকিং স্কিলস। তাহলে দেখো, গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু স্পিকিং স্কিলে কোনো গুরুত্ব দেওয়া হতো না, যেটা এখানে দেওয়া হচ্ছে। অ্যান্ড এমফাসাইজেস টু লার্ন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টলি উইদাউট ট্রান্সলেটিং ইট ইন্টু মাদার টাং। এবং নামেই ডাইরেক্ট, কামেও ডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্টলি তোমাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটাকে মাদার টাঙে ট্রান্সলেশন করা যাবে না। এই গেল ডাইরেক্ট মেথড। তাহলে আগের প্রশ্নের উত্তর বলে দিয়েছে অপশান নাম্বার সি, ডাইরেক্ট মেথড। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এমফাসাইজড মোস্ট ইন গ্রামার ট্রান্সলেশন মেথড। নিচের মধ্যে কোনটাকে গ্রামার ট্রান্সলেশন মেথডে সবথেকে বেশি জোর দেওয়া হয়? ইন্ডিভিজুয়াল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস, সেন্টেন্সেস, সিচুয়েশনস, কানেক্টেড সেন্টেন্সেস ইন প্যাসেজেস। দেখো, আমরা আগেই পড়েছি গ্রামার ট্রান্সলেশন মেথডের ইউনিট কি পড়েছিলাম? ওয়ার্ড। গ্রামার ট্রান্সলেশন মেথডের ইউনিট হচ্ছে ওয়ার্ড। তার কারণ কি বলেছিলাম? টিচার প্রতিটা ওয়ার্ড এবং ফ্রেজ ধরে ধরে ট্রান্সলেট করার দিকে বেশি গুরুত্ব দেন। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু হবে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। 8-এর উত্তর অপশান নাম্বার এ। পরের প্রশ্ন দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের উপর নিম্নবর্তী কোন কথাটি সত্য নয়? দেখা যাক কি কি বলা আছে। স্টুডেন্টস থিঙ্ক ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিক ইন ইট। স্টুডেন্ট ভাবে টার্গেট ল্যাঙ্গুয়েজে, কথাও বলে টার্গেট ল্যাঙ্গুয়েজে। দেখো, আমরা আগেই পড়েছি ডাইরেক্ট মেথড মানে আমি যেটা শিখবো সেটার ওপর গুরুত্ব দেবো। টার্গেট ল্যাঙ্গুয়েজ মিনস তুমি যেটা শিখতে চাইছো। Students use the language and do not demonstrate their knowledge about it. Student ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে এবং কিন্তু তাদের নলেজ প্রদর্শন করে না। তারপর কি বলছে? টিচার ট্রাইজ টু গেট স্টুডেন্টস কারেক্ট দেমসেলভস হোয়েন পসিবল। যখন সম্ভব টিচার চাইবেন স্টুডেন্টদেরকে ভুল সংশোধন করে দিতে। টিচার ট্রাইজ টু ডেভেলপ অনলি দ্য রাইটিং স্কিলস অফ দ্য স্টুডেন্টস। স্টুডেন্টদের রাইটিং স্কিল ডেভেলপ করতে চায়। দেখো, আগেই পড়েছি ডাইরেক্ট মেথড কিন্তু স্পিকিং স্কিলের ওপর গুরুত্ব দেয়, তাহলে রাইটিং স্কিল কিন্তু এখানে ডেভেলপ করতে টিচার চায় না। তার মানে অপশান নাম্বার ডি হলো নট ট্রু অ্যাবাউট ডাইরেক্ট মেথড। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে দ্য ইউনিট, এটা কিসের ইউনিট? ডাইরেক্ট মেথডের ইউনিট। ওখানে ছিল গ্রামার ট্রান্সলেশন মেথডের ইউনিট, এটা হচ্ছে ডাইরেক্ট মেথডের ইউনিট। কি? ডাইরেক্ট মেথড যেহেতু স্পিকিংয়ের ওপর জোর দিচ্ছে, তাহলে আমরা বলি কি? আমরা সিঙ্গেল ওয়ার্ড ফ্রেজ বলি নাকি একটা করে সেন্টেন্স বলি? তাহলে ডাইরেক্ট মেথডে কিন্তু ইউনিট হবে সেন্টেন্স। অপশন নাম্বার বি, সেন্টেন্স। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিস্ট ইজ নট ফলোড ইন দ্য ডাইরেক্ট মেথড। অর্থাৎ নিচের কোন অ্যাক্টিভিটি ডাইরেক্ট মেথডে ফলো করা হয় না? ডিকটেশন নাকি কনভারসেশন প্র্যাকটিস, মেমোরাইজেশন অফ ওয়ার্ডস মিনিংস অ্যান্ড রুলস, নাকি গেটিং স্টুডেন্টস টু সেলফ কারেক্ট। এর মধ্যে কোনটা ডাইরেক্ট মেথডে ফলো করা হয় না? দেখো, আমি ডাইরেক্ট মেথড পড়ার সময় বলেছিলাম ওখানে কিন্তু মুখস্থ বিদ্যা চলে না, তাই তো? তাহলে কোনটা হবে? মেমোরাইজেশন অফ ওয়ার্ড মিনিং অ্যান্ড রুলস। কারণ আমরা আগেই পড়েছি গ্রামার ট্রান্সলেশন মেথডে কি করা হতো, আগে গ্রামাটিক্যাল রুলসগুলো শেখা হতো, তারপর ট্রান্সলেট করতে সেগুলো ব্যবহার করা হতো, কিন্তু ডাইরেক্ট মেথডে সেটা কাজে লাগে না। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে in which of the following methods or approaches the first language is maintained as the reference system in the acquisition of the second language? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে কোথায় মেনটেন করা হয়? দেখো, আমরা একটু আগেই পড়েছি গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে এমন একটা মেথড যেখানে আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই সেটাকে মাদার টাঙে ট্রান্সলেট করা হয়। তাহলে এখানে উত্তর হবে অবশ্যই অপশান নাম্বার এ, গ্রামার ট্রান্সলেশন মেথড, যেখানে মাদার টাং কিন্তু মেনটেন করা হয়।
পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে ওয়ান অফ দ্য টিচিং ম্যাক্সিমস অফ ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডের যে ম্যাক্সিমগুলো আছে এখানে কোনটি ইন্ডাকটিভ মেথডের? ফ্রম জেনারেল টু স্পেসিফিক, ফ্রম ফাইন টু গ্রস, ফ্রম রুল টু এক্সাম্পল, নাকি ফ্রম নোন টু আননোন? দেখো ইন্ডাকটিভ আর ডিডাকটিভ একে অপরের বিপরীত। যখন ডিডাকটিভ মেথডের কথা আসে তখন কি হয় যে আমরা প্রথমে রুলস বলি তারপরে এক্সাম্পল বলি, অর্থাৎ তার কিন্তু বাকি ম্যাক্সিমগুলো হচ্ছে জেনারেল থেকে স্পেসিফিক বা ফাইন থেকে গ্রস বা রুল থেকে এক্সাম্পল। তাহলে পড়ে থাকলো কোনটা? নোন টু আননোন। এটা হলো আমাদের ইন্ডাকটিভ মেথডের ম্যাক্সিম। অর্থাৎ ইন্ডাকটিভ মেথডে ঠিক উল্টোগুলো, স্পেসিফিক টু জেনারেল, এক্সাম্পল টু রুল, নোন টু আননোন। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার ওয়াজ। স্ট্রাকচারাল গ্রামারের ফাউন্ডার কে? নিউফিল্ড, চ্যাপম্যান, চমস্কি, নাকি ফ্রাইস? এখানে উত্তর হবে আমাদের অপশন নাম্বার ডি। কিন্তু একটু দেখে নিই এই স্ট্রাকচারাল গ্রামারটা কী জিনিস। দেখো গ্রামার সাধারণত 4 প্রকারের হয়। তার মধ্যে প্রথম হচ্ছে ফর্মাল গ্রামার, সেকেন্ড ফাংশনাল গ্রামার, স্ট্রাকচারাল গ্রামার, ট্র্যাডিশনাল গ্রামার। ফর্মাল গ্রামারটা কি? ইট ইজ অলসো নোন অ্যাজ থিওরিটিক্যাল গ্রামার অ্যান্ড সেকেন্ড জেনারেশন গ্রামার. It was given by Professor W. Nelson. It deals with rules and regulations as we used to study in junior classes. যেমন নাউন প্রোনাউন কাকে বলে তার এক্সাম্পল যেগুলো আমরা ছোট ক্লাসে পড়ে থাকি সেটাই হচ্ছে আমাদের ফর্মাল গ্রামার। পরের প্রশ্ন, পরের অপশান গ্রামার দেখো, বলছে ফাংশনাল গ্রামার। ইট ইজ কনসার্নড উইথ হোয়াট পিপল অ্যাকচুয়ালি সে, অর্থাৎ লোক কী করে বলতে গ্রামারটাকে ইউজ করে ইন সোশ্যাল এনভায়রনমেন্ট, সমাজে, সেইটা হচ্ছে ফাংশনাল গ্রামার। ইট হ্যাজ রিপ্লেসড ফর্মাল গ্রামার, অর্থাৎ ফাংশনাল গ্রামার রিপ্লেস করেছে ফর্মাল গ্রামারকে। আর কি? স্ট্রাকচারাল গ্রামার, যেটা আমাদের প্রশ্নে রয়েছে। ইট রেফার্স টু দ্য ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ দ্যাট গিভস প্রায়োরিটি টু দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ উইদাউট রেফারেন্স টু দ্য মিনিং, অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজের ওপর গুরুত্ব দেয় কি? স্ট্রাকচারাল গ্রামার। চার্লস কার্পেন্টার ফ্রাইস, অ্যান আমেরিকান গ্রামারিয়ান অ্যান্ড লেক্সিকোগ্রাফার, অর্থাৎ একজন আমেরিকান যিনি ছিলেন চার্লস কার্পেন্টার ফ্রাইস, তিনি কি করেছিলেন? স্ট্রাকচারাল গ্রামারের আইডিয়াটা আমাদেরকে দিয়েছিলেন। তাহলে দেখো এই প্রশ্নের উত্তর আগেই বলে দিয়েছি হবে ফ্রাইস। আর একটা কী ছিল? ট্র্যাডিশনাল গ্রামার, যেটাকে কি বলা হয়? দ্য স্কুল অফ গ্রামার বলেও যেটা পরিচিত। ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ গ্রামার হুইচ ডিলস উইথ কারেক্টনেস অ্যান্ড লিটারারি এক্সিলেন্স, অর্থাৎ যদি পিওরেস্ট ফর্ম অফ গ্রামার যদি ধরা হয় কোনটি, সেটি অবশ্যই হবে ট্র্যাডিশনাল গ্রামার। দেখো পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে ইন a multilingual approach to schooling from the very beginning is mainly helpful in countering the ill effect of, অর্থাৎ কিসের কুপ্রভাবকে মোকাবিলা করতে মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ আমাদের সাহায্য করে? কিসের? উইক কমিউনিকেশন স্কিল, স্কুল ড্রপ আউটস, লার্নিং ডিসেবিলিটিস, নাকি লসিং ওয়ান্স ওন ল্যাঙ্গুয়েজ? দেখো মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সেই ক্লাসরুমে যার যেটা মাতৃভাষা সে কিন্তু সেটা ইউজ করতে পারবে। তাহলে এখানে আমরা কোন সুবিধাটা পাচ্ছি? এই যে একজনের মাদার টাংকে হারিয়ে ফেলার যে ভয়, এইটা কিন্তু মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচে থাকে না। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ডি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে ইন টিচিং ইংলিশ এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম ইজ কি? হেডেক, হার্ডেল, বাধা, অ্যাসেট, নাকি এগুলোর একটাও নয়? দেখো মাল্টিলিঙ্গুয়ালিজম মানে সেখানে তুমি বহুমুখী সুযোগ পাবে শেখার, জানার, অর্থাৎ সেখানে তুমি অনেক রকম ভাষাভাষী মানুষের সাথে মিশতে পারবে, যেখানে তোমার মাদার টাংও গুরুত্ব পাবে, আবার তুমি অন্য ভাষাও সেখানে জানতে পারবে। মাল্টিলিঙ্গুয়ালিজম কিন্তু অবশ্যই একটি অ্যাসেট, সম্পদ। অপশান নাম্বার সি হবে এর উত্তর। পরের প্রশ্ন দেখি, বলছে ডক্টর মাইকেল ওয়েস্ট নিউ মেথড ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল। কিসের ওপর, কী নীতির ওপর ভিত্তি করে ডক্টর ওয়েস্ট নিউ মেথড তৈরি হয়েছে? প্রায়োরিটি অফ রিডিং, সেপারেট প্রভিশনস ফর রিডার্স, প্রায়োরিটি অফ রাইটিং স্পিকিং, প্রায়োরিটি অফ স্পিকিং রাইটিং, নাকি প্রায়োরিটি অফ রাইটিং সেপারেট প্রভিশন ফর রাইটার্স? দেখো ডক্টর ওয়েস্টস নিউ মেথড সবসময় সাইলেন্ট রিডিংয়ের ওপর জোর দিয়েছে। সাইলেন্ট রিডিং অর্থাৎ
নীরব পাঠ, যে নীরব পাঠ কি করে, আমাদের কম্প্রিহেনশনে সাহায্য করে, আমাদের বোধগম্যতা বাড়ায়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কিন্তু অপশান নাম্বার এ, প্রায়োরিটি অফ রিডিং, সেপারেট প্রভিশন ফর রিডার্স। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে ডক্টর ওয়েস্ট's new method of teaching English emerged to overcome the limitations of which of the following methods? কোন মেথডের সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠতে ডক্টর ওয়েস্ট's নিউ মেথড অফ টিচিংটাকে আনা হয়েছিল? অপশন দেখি, গ্রামার কাম ট্রান্সলেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, ডাইরেক্ট মেথড নাকি সিচুয়েশনাল মেথড? দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু হবে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের ফল্টগুলোকে, লিমিটেশনসগুলোকে কাটিয়ে তোলার জন্যই কিন্তু এখানে ডক্টর ওয়েস্ট নিউ মেথডকে আনা হয়েছিল। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে অডিও লিঙ্গুয়াল মেথড এমফাসাইজেস অন। দেখো অডিও লিঙ্গুয়াল নামটা থেকেই পাওয়া যাচ্ছে এটা কিসের ওপর জোর দেয়? ওরাল আর অরাল, অর্থাৎ শোনা এবং বলা। তাহলে এখানে কোনটা পাচ্ছি আমরা? রিডিং রাইটিং, লিসেনিং স্পিকিং, স্পিকিং রাইটিং নাকি লিসেনিং রাইটিং রিডিং? আমি বললাম শোনা আর বলা, তার মানে লিসেনিং অ্যান্ড স্পিকিং। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান নাম্বার বি। আজকে লাস্ট প্রশ্ন দেখা যাক। লাস্ট প্রশ্ন বলছে ড্যাশ অকার্স when children listen to and follow the entire sequence of instructions doing what the teacher tells them। অর্থাৎ কোনো একজন টিচার স্টুডেন্টদের কিছু একটা করতে বলছে এবং স্টুডেন্টরা সেটা শুনে সেটা করে দেখাচ্ছে, এই ধরনের টেকনিকটাকে কি বলা হয়? টোটাল কালচারাল রেসপন্স, টোটাল সোশ্যাল রেসপন্স, টোটাল ফিজিক্যাল রেসপন্স নাকি টোটাল মেন্টাল রেসপন্স? দেখো এটাকে বলা হয় টোটাল ফিজিক্যাল রেসপন্স, অপশন নাম্বার সি। একটু দেখে নিই টোটাল ফিজিক্যাল রেসপন্স কি। টোটাল ফিজিক্যাল রেসপন্স হচ্ছে একটি মেথড which is based on the coordination of language and physical movement। কেন ভাষা এবং ফিজিক্যাল মুভমেন্টের কোঅর্ডিনেশন? কেন? স্টুডেন্ট প্রথমে কানে শুনছে, তারপর সেটা করে দেখাচ্ছে, ওই জন্য ভাষা এবং ফিজিক্যাল মুভমেন্টের একটা কোঅর্ডিনেশন সৃষ্টি করে এই টোটাল ফিজিক্যাল রেসপন্স। ইট অকার্স when learners listen to and follow the entire sequence of commands given by the teacher। টিচার যে কমেন্ট দেয় সেই কমেন্টকে স্টুডেন্টরা শোনে এবং সেটা ফলো করে, তাহলে টোটাল ফিজিক্যাল রেসপন্স হচ্ছে এই প্রশ্নের উত্তর। আজকের সেশন এতটুকুই। তোমাদের ক্লাস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আরও এরকম ক্লাস পেতে হলে আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও। ধন্যবাদ সকলকে।